বন্ধ করে দাও। নটা থেকে 8টা থেকে 9টা থেকে এখন লাগাচ্ছি। এই চালু হয়নি তো। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। বন্ধ করে দাও, দেখছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। সাউন্ড আসছে না, আমাকে দিচ্ছে। সাউন্ড নেই তো। শোনা যাচ্ছে তো। হ্যাঁ, নমস্কার। সুবর্ণা মিত্র মহাশয়া, গায়কীর কর্ণধার, আপনাকে জানাই আন্তরিক নমস্কার। দেবরানী করের সহায়তায় আপনার সঙ্গে পরিচয়, উভয়কেই ধন্যবাদ জানাই আমাদের এই সুযোগ করে দেওয়ার। বাকিরা সবাই উপস্থিত আছেন যারা দর্শক এবং শ্রোতা, তাদেরকেও জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। প্রথমেই সরস্বতীকে প্রণাম করে আমাদের অনুষ্ঠান শুরু করি। সরস্বতী বন্দনা, এটা আমার নিজের একটা ছোট্ট লেখা। বিদ্যার দেবী তুমি, বিশ্বরূপা সরস্বতী, তোমাকে জানাই প্রণতি, চাই গো তোমার অনুমতি। বিদ্যা দাও, জ্ঞান দাও, দাও মা মনে ভকতি, বিবেক দাও, বুদ্ধি দাও, দাও মা মনে শপথি। তব পদে রাখি শির, যাচি মাগো তব আশীর্বাণী, মনে যেন রহে স্থির তোমার অভয় বাণী। শিল্পীদের ধাত্রী তুমি, লইও মোদের ভক্তি ভরা প্রণাম, আশিস করিও মাগো যেন হই মোরা সফল কাম। এবারে আমরা আমাদের আসল অনুষ্ঠানে আসি। আর দুদিন পরেই 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। তো রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি রবীন্দ্রনাথের মৃত্যুতে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের শ্রদ্ধার্ঘ। দুপুরের রবি পড়িয়াছে ঢলে, অস্তপথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে, উদাস গগন তলে। বিশ্বের রবি, ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে, তব ধরিত্রী মাতা রোদন তুমি শুনেছিলে নাকি?
তাকি রোগের ছলনা করিয়া মেলিনে না আর আঁখি। আজ বাংলার নাড়িতে নাড়িতে বেদনা উঠেছে জাগি, কাঁদিছে সাগর নগী অরণ্য, হে কবি তোমার লাগি। তব রসায়িত রসনায় ছিল নিত্য যে বেদবতী, তোমার লেখনী ধরিয়াছিলেন যে মহা সরস্বতী। তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর, তোমার হৃদয় কুঞ্জে খেলিত সে মদন মনোহর। যেই আনন্দময়ী তব সাথে নিত্য করিত কহিত কথা, তাহাদের কেহ বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা। কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাদের কৃপার দান, তুমি যে ছিলে এ বাংলার আশা প্রদীপ অনির্বাণ। তোমার গরবে গরব করেছি, ধরারে ভেবেছি সরা, ভুলিয়া গিয়েছি ক্লৈব্য দীনতা উপবাস ক্ষুধা জরা। মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো, তোমারই গরবে ভাবিতে পারিনি আমরা ভাগ্যহত। এত ভালোবাসিতে যে তুমি এ ভারতে ও বাংলায়, কোন অভিমানে তাদের আধারে ফেলে রেখে গেলে হায়। বলদর্পীর মাথার উপরে চরণ রাখিয়া আর, রক্ষা করিবে কে এই দুর্বলের সে অহংকার। হেরায় এলাইয়া অরণ্য কুণ্ডল এলাইয়া বাংলা যে কাঁদে, কৃষ্ণা তিথির অঞ্চলে মুখ লুকায়েছে আজ চাঁদে। শ্রাবণ মেঘের আড়ালে টানিয়া গগনে কাঁদিছে রবি, ঘরে ঘরে কাঁদে নরনারী ফিরে এসো আমাদের কবি। ভারত ভাগ্য জানি জ্বলিছে শ্মশানে, তব দেহ নয় হায়। আজ বাংলার লক্ষ্মী শ্রীর সিঁদুর মুছিয়া যায়। আজ প্রাচ্যের কাব্য ছন্দ সুরের সরস্বতী, তোমার শ্মশান শিখায় দগ্ধ করিল চাঁদের জ্যোতি। এত আত্মীয় ছিলে তুমি, বুঝি আগে বুঝে নাই কেহ, পথে পথে আজ লুটাইছে কোটি অশ্রুসিক্ত দেহ। যেই রসলোক হতে এসেছিলে খেলিতে পৃথিবীতে, তোমার বাণীর সুরের অধিক প্রিয়তম ছিলে তুমি। বাংলার শ্রীচরণে ভালোবেসেছিলে বঙ্গভূমি, আশ্বাস দাও হে পরম প্রিয় কবি আমাদের প্রাণে, ফিরিয়ে আসিবে নবরূপ লয়ে আবার মোদের টানে। শুনেছি সূর্য নিভে গেলে হয় সৌর লোকের লয়, বাংলার রবি নিভে গেল আজ আর কাহারও নয়। বাঙালি ছাড়া কি হারালো বাঙালি কেহ বুঝিবে না আর, বাংলা ছাড়া এ পৃথিবীতে এত উঠিবে না হাহাকার। মোদের আশার রবি চলে গেলে নিরাশা আধারে ফেলে, বাংলার বুকে নিত্য তোমার শ্মশানের চিতা জেলে। ভূভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে, আকাশের রবি কেমনে আসিল বাংলার কুড়ে ঘরে। এত বড় এত মহৎ বিশ্ববিজয়ী মহামানব, বাংলা দিনহীন আঙিনায় এত পরমোৎসব। স্বপ্নেও আর পাইব কি মোরা, তাই আজি অসহায় বাংলার নরনারী, কবিগুরু সান্ত্বনা নাহি পায়। আমরা তোমারে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ, সে আশিস যে লয় নাহি করে মৃত্যুর অবসাদ। বিদায়ের বেলায় চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে, যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে। বিশ্বকবি রবীন্দ্রনাথের নমস্কার জানানোর পর আমাদের এখন কবিগুরুর গানেই তাকে আমরা শ্রদ্ধা জানাই।
সেই রাগিনী লেগেছে আমার সকল কাজে। বাজে বাজে আরো পড়ে না, হাতে পাওয়ার চোখে চাওয়ার সকল বাঁধন গেল কেটে আজ সকল হলো সকল কাঁদন। হাতে পাওয়ার চোখে চাওয়ার সকল বাঁধন গেল কেটে আজ সকল হলো সকল কাঁদন। সুরের রসে হারিয়ে যাওয়া সেই তো দেখা সেই তো পাওয়া। সুরের রসে হারিয়ে যাওয়া সেই তো দেখা সেই তো পাওয়া। বিরহ মিলন মিলে গেল আজ সমান সাজে। বাজে বাজে রূপ না, রূপের আড়ালে লুকিয়ে বাজে। বাজে বাজে রূপ না। হ্যাঁ, আমাদের সঙ্গে রয়েছে দেবাশিস দেখছে, দেবাশিস ঘোষ, স্বরাজ মুখার্জি, দেবরানী কর, পারমিতা বিশ্বাস, শিপ্রা বোস। আচ্ছা, এরপরে আমরা পরে যাই, পরের অনুষ্ঠানে আমরা এরপরে একটা শ্রুতি নাটক পাঠ করছি। সেটাও রবীন্দ্রনাথের ওপরে, রবীন্দ্রনাথের রচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে এই শ্রুতি নাটক মালঞ্চের মালাকা। নাট্যরূপ মিথিলা মুখোপাধ্যায়। কে তুমি? কি তোমার পরিচয়? এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, নিজের কাজে যাও। মহারানী, আমার অপেক্ষা করার সময় নেই। মহারানীর জয় হোক। আপনি রাজরাজেশ্বরী, এই দরিদ্র ভৃত্যকে দয়া করুন। আমার কিছু কথা আছে আপনার সাথে। আমার আবেদনটুকু শোনাতে চাই মহারানী। আজকের মতো সভা সমাপ্ত। জানি, আমি এও জানি এ সময় ছাড়া আপনার সাথে একান্তে কথা বলা যাবে না, তাই অপেক্ষা করছি। সকলে যে যার কাজে বেরিয়ে গেছে। আমার সেবকবৃন্দ আমার আদেশে আমার সম্মানের জন্য জয় শঙ্খ বাজাচ্ছে। তুমি যাও, ওদের অনুসরণ করো, এ আমার হুকুম। মহারানীর আদেশ পালন করে না এমন দাস এ রাজ্যে নেই। আমিও আপনার সেই দাস। তুমি নিশান্তের শশাঙ্ক সমান ভক্ত, তুমি আমার ভৃত্য। সভা শেষে তুমি কেন এসেছো? বেশ, কি তোমার প্রার্থনা বলো আমায়। আমার স্থানই সবার শেষে। আমি আবার আপনার সর্বাধম দাস। একে একে সবাই যখন পরিতৃপ্ত হয়ে আনন্দে ঘরে ফিরে যায়, আমি সেই সময় নির্জন সভায় একাকী আপনার চরণ তলে বসে সকলের শেষে শেষ ভিক্ষাটুকু চাই। তুমি অবোধ ভিক্ষু, এই অসময়ে তোমার জন্য কি আর থাকবে? যাকে যা দেবার আমার তা সব তো দেয়া হয়ে গেছে। আজ তুমি ফিরে যাও, কাল সবারম্ভে এসো, তখন ভাবা যাবে। যাও। আমি আপনার হাসি মুখ দেখে চলে যাব দেবী। আরও আছে, বিভিন্ন জনে নানা রকম কাজ নিল, নানা রকম পদ নিল আপনার কাছে, কিন্তু বিভিন্ন জনের মধ্যে একটি কাজ কেউ চাইনি। আপনি আপনার এই ভৃত্যকে দয়া করে সেই কাজ দিন। আমি তোমার
মালঞ্চের মালাকার হব। তুমি তুমি মালাকার? হ্যাঁ হ্যাঁ দেবী। না না, এ অসম্ভব। তুমি তুমি আজ ফিরে যাও, কাল দেখা যাবে। কি ব্যাপার, তুমি আজও এখানে? মহারানী, আমি তোমার কাছে এইটুকু ভিক্ষা চাই, দয়া করে আমায় ফিরিয়ে দিও না। আমার এই আবেদনটুকু মেনে নাও। না না, এ অসম্ভব। আমি সামান্য মালাকার, আমার সব কাজ থেকে আমি অবসর নেব। যুদ্ধ, অস্ত্র, ধনুর্ধর এসবই ত্যাগ করলাম। এতদিনে বুঝেছি এ আমার কাজ নয়, এতে আমার তৃপ্তি নেই। আমার এ রাজসাজ তোমার চরণে রেখে দিলাম। তোমার রাজ্যে যত শক্ত কাজ আছে, যত বড় কাজ, সব তুমি ফিরিয়ে নাও দেবী। তোমার দূত করে আমাকে আর পাঠিও না রাজ্যে রাজ্যে। এ কাজে আমার মনে সায় নেই। দোহাই তোমাকে, তোমার স্বর্ণতরী নিয়ে দেশ দেশান্তরে গিয়ে তোমার জয়ধ্বজা উড়িয়ে দিক দিগন্তে তোমার প্রচারের জন্যে আর নতুন কোনো নগর নগরী, লোকালয়, বন্দরেতে কত তরী, বিপরীতে কত পণ্য। আহ, থামো থামো, তোমার মুখ থেকে এসব কথা শুনতে আমার ভালো লাগছে না। দেখো দেবী, ওই দূরে মন্দিরে শিখরে দিক দিগন্তকে দংশন করে তোমার প্রাসাদের চূড়া দাঁড়িয়ে আছে। তাতে অনেক দৃশ্য আছে, অনেক সৈন্য আছে, প্রহরীরা রাত জাগে। তুমি কি চাও সত্যি করে বলো তো, আমি সত্য কথা শুনতে চাই। আর এ প্রান্তে নির্জন পর্বত শিখরে তুষার ধবল অনিন্দে নির্মল মণিময় খচিত তোমার প্রাসাদ স্বর্গ। সেই প্রাসাদে শ্বেত পাথরের প্রাঙ্গণে জলযন্ত্রের উৎসধারায় মধ্যাহ্নে তোমাকে বেদনা বিহবল করুন কাতর করে দেবে। যেখানে রাজহংস ঘুরে বেড়াবে, হরিণী যখন শ্যামল ছায়ায় আশ্রয় নেবে, তখনও তুমি একাকিনী। জানি জানি, সে কথা আমি জানি। আমি আমি রানী, তবে আমি নারী বটে। তুমি কি চাও? সেখানে আমি হব তোমার মালঞ্চের মালাকার। না না, কখনোই না। ভালো করে ভেবে দেখো সে কথা দেবী। রানীর কাছে এক সাধারণ ভৃত্যের আবেদন, এই আবেদনটুকু মেনে নাও। তুমি কর্মভীরু, তুমি অলস। আমি ভৃত্য, আমি তোমার সেবাদাস, এছাড়া আমি আর কিছু বুঝি না। চুপ করো। তুমি কোন কাজে লাগবে আমার, আমি বুঝে উঠতে পারছি না। কেন বুঝে উঠতে পারছি না? কেন বুঝে উঠতে পারছি না? কেন কেন? অকাজের যত কাজ আছে তা হলো আলস্যের সহস্র সঞ্চয়, শত আনন্দে। যে অরণ্য পদে তুমি বসেছে শরতের প্রত্যুষে, অরুণোদয় গমন করো। শিথিল অঙ্গ থেকে তপ্ত নিদ্রা অলস্নিগ্ধ বায়ুস্রোতে বিসর্জন করে দেব। সে বনবীথিকা নতুন করে রাখব, পুষ্পাক্ষরে লিখব তোমার চরণ স্তুতি। থামো, এ তোমার কাজ নয়। অসহ্য, তোমার কথাগুলো আমাকে বড় অন্যরকম করে দিচ্ছে। মহারানী, তোমাকে তোমাকে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কেন 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 এমন হচ্ছে? আমি রানী, এ রাজ্য চলে আমার কথাতে। তুমি থামো, তোমার কথা আমাকে অবশ করে দিচ্ছে। আমি আর সাধারণ ভৃত্যের কাছে এমন হয়ে যাচ্ছি কেন? মহারানী, আমার আরো কিছু বলার আছে। প্রত্যহ তোমার কথা শুনতে শুনতে আমি কেমন যেন হয়ে যাচ্ছি। বলো বলো, আর কি বলবে বলো। সন্ধেবেলা যে মালাখানি তোমার খোপায় লাগবে, আমি নিজের হাতে সে মালা গেঁথে স্বর্ণ পাত্রে তোমার সামনে অবনত মুখে নিঃশব্দে ধরব। তোমার ললাটে, চক্ষে, বক্ষে ও কেশবাসে চন্দ্রমার সহস্র চুম্বন থাকবে। যে প্রদীপ তোমার শয্যা শিরদেশে জ্বলে, আমি সুগন্ধ তেলে সে প্রদীপ জেলে দেব। শেফালির বৃন্ত দিয়ে দিয়ে তোমাকে রাঙিয়ে দেব। তোমার বসন হবে বাসন্তী রঙের। আমি তোমার নিকুঞ্জের অনুচর, আমি হব তোমার মালঞ্চের মালাকা। তোমার আবেগে আমি বিস্মিত, বাকরুদ্ধ। আমি আমি কি কথা শুনছি আমার ভৃত্যের কাছে? এখন আমি কেবল রানী নই, আমি অনুভব করছি আমি রক্ত মাংসের একজন মানুষ।
আমার অনুভবে তুমি ক্রমেই পাল্টে যাচ্ছ। আমার চোখের উপর থেকে বৃত্তের পরিচিত রূপ খসে যাচ্ছে। তুমি হয়ে উঠছ সত্য এক মানুষ। বেশ, তোমার আবেদন আমি মেনে নিলাম। তোমার চাওয়াতে আমার সম্মতি রইল। তুমি কি পুরস্কার চাও বলো। প্রতিদিন সকালে কঙ্কন তৈরি করে পদ্ম পাতায় যখন আনবো, পদ্মের কুসুম কলির মতো তোমার হাত দুটি ধরে ওই কঙ্কন তোমার হাতে পরিয়ে দেব। এটাই হবে আমার পুরস্কার। প্রতি সন্ধেবেলায় অশোকের লালাভায় নকশা করে তোমার চরণ অঙ্গুলি চুম্বন করে মুছে দেব। এটাই হবে আমার পুরস্কার দেবী। বেশ, আজ থেকে তবে তাই হোক। আমি তোমার আবেদন গ্রহণ করলাম। আমার অনেক মন্ত্রী আছে, অনেক সৈন্য আছে, আছে অনেক সেনাপতি। বহু মন্ত্রী কর্মযজ্ঞে ব্যস্ত, তারা সেসব কাজ করুক। সে কাজ তোমার নয়। তুমি চিরদিন খ্যাতিহীন, কর্মহীন, স্বেচ্ছাবন্দী দাস হয়ে থাকো। রাজসভার বাইরে প্রান্তে তোমার ঘর থাকবে। তুমি হবে আমার মালঞ্চের মালাকা। বলি নিশা গাঙ্গুলি, ধন্যবাদ। মাধবী মজুমদার, প্রবাল দাস, সবাইকে ধন্যবাদ। এবার আমরা পরবর্তী অনুষ্ঠান। প্রকৃতি আমাদের সব। প্রকৃতি যদি শুকিয়ে যায়, প্রকৃতি যদি ভারসাম্য নষ্ট হয়, তাহলে মানুষের অস্তিত্বও কিন্তু সংকটে পড়ে যাবে। সেই জন্যে গাছেদেরও জ্বর হয়, গাছেদেরও প্রাণ আছে আমরা জানি। গাছেদের জ্বর হলে বলে ভবানী প্রসাদ, গাছেদের জ্বর হলে শরদিন্দু চক্রবর্তী রচিত গাছেদের জ্বর হলে। গাছেদের জ্বর হলে সারা রাত জেগে বসে থাকে একাদশী চাপ। একটার পর একটা পাল্টে দেয় শিশিরের জলপট্টি। বার কয়েক খোঁজ নিয়ে গেছে পশ্চিমের শুকতারা। কি গো, তাপ নামলো একটু? পূব আকাশে মেঘের পর্দা সরিয়ে জানালার সার্সি দিয়ে উকি দেয় নরম রোদ। চাঁদের চোখ জুড়ে এখন রাত জাগা ঘুম। আমি এবার আসি। আজ আমার গাছকে একটু দেখো, ও বড় সবুজ, ও বড়ই অবুঝ। যেতে যেতে চাঁদ বলে যায় সূর্যকে, এভাবেই পৃথিবীর সব দায়ভার হাত বদল হয়। দিনের পর দিন, মাসের পর মাস, বছর গড়িয়ে শতক সহস্রাব্দ। ঘুম ভাঙা পাখিরা এবন থেকে সেবন জানিয়ে দেয়, ওগো তোমরা শুনছো, গাছেদের জ্বর হয়েছে, গাছেদের অসুখ। দল বেঁধে ছুটে আসে সব পশুরা, পাখিরা উড়ে আসে হীন গা থেকে, আর ছুটে আসে সব প্রজাপতি, কীট, অনামী পতঙ্গ আর জোনাকির দল। ওরা ঘিরে থাকে গাছেদের। ওদের গাছেরা আজ বড় অসুস্থ। আস্তে আস্তে তাপ নেমে যায় গাছের সবুজ বাকল থেকে। পাখিরা আবার পৃথিবীকে জানিয়ে দেয়, গাছ ভালো হয়ে গেছে, গাছ ভালো হয়ে গেছে। আবার গান ফিরে আসে, সুর ফিরে আসে, সুখ ফিরে আসে। আসলে গাছেদের জ্বর হলে অসুখ করে সারা পৃথিবী। নিশা গাঙ্গুলি, মাধবী তালুক মজুমদার, প্রবাল দাস, সুবর্ণা দেবরানী, স্বরাজ মুখার্জি, শিপ্রা বোস, গার্গী মুখার্জি, লক্ষ্মীকান্ত ব্যানার্জি,
পারমিতা বিশ্বাস, সবাইকে ধন্যবাদ। এরপরে আমরা সামনেই আমাদের 10 দিন পরেই স্বাধীনতা দিবস। স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু স্বাধীনতার কি মানে কজন বোঝে, কি পাই কজন জানে? ভবানী প্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতার মানে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়ায় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চর ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা বন্যা হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা গোবর কুড়ায় ফুটেও দেয় কয়লা বাজছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোই কাছে, স্বাধীনতা আজ দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাবে করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধ পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদতারাদের পড়ায় পাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর নিরবধি, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে। দেবরানী কর, লক্ষ্মীকান্ত ব্যানার্জি, মৈত্রেয়ী ভট্টাচার্য, শিপ্রা বোস, সনৎ মিত্র, গার্গী মুখার্জি, রমানাথ মুখার্জি, সবাইকে ধন্যবাদ। এখন জয় গোস্বামী সংবাদের শিরোনামে, তাকে নিয়ে নানান আলোচনা খবরের কাগজ দূরদর্শন সব জায়গায়, সেই জন্যে আমরা জয় গোস্বামীর একটা কবিতা আপনাদের পাঠ করে শোনাই। এটা প্রেমের কবিতা। মেঘ জয় গোস্বামীর মেঘ বালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম খুশমন্ত। মেঘ বালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার, পক্ষী রাজে শুনবো না ওসব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্যে লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম, এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই?
সে বলেছে মনে তো নেই। আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমার পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে। কোথায়? দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্যে? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলোবালি। যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথা, সে রূপকার আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটি খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ছমছমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর, আজীবনে লেখার ওপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এগাছ ওগাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায়, এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার। ভালো লেগেছে? দেখছি খুব ভালো লেগেছে, খুব সুন্দর। যাক, প্রবাল দাস, সুবর্ণা, ফুলু মজুমদার, গার্গী মুখার্জি, স্বরাজ মুখার্জি, লক্ষ্মীকান্ত ব্যানার্জি, সনদ মিত্র, সবাইকে ধন্যবাদ। রমানাথ মুখার্জি। এবারে আমরা আবার একটা রবীন্দ্রসঙ্গীতে ফিরে যাচ্ছি। ঝড়ো ঝড়ো, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। জানি রে, জানি রে, কিছুতে কেন যে মন লাগে না। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে এ মন চায়, মন চায়। এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে এ মন চায়।
কতখানি লিখেছিলি, আজি ঝড়ো ঝড়ো মেঘা বাদর দিনে। মেঘমল্লারে সারাদিন মান, বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মেঘমল্লারে সারাদিন মান, বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মনোহারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায় মন চায়, হৃদয় জড়াতে কারো চিরদিনে। আজি ঝড়ো ঝড়ো মকর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মকর বাদর দিনে। জানি নে জানি নে, কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মকর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মকর বাদর দিনে। যাক, আপনাদের গানটা ভালো লেগেছে আশা করছি। সনৎ মিত্র দিয়েছে অপূর্ব গায়কী, প্রবাল দাস, স্বরাজ মুখার্জি, শিপ্রা বোস, সুবর্ণা মিত্র, লক্ষ্মীকান্ত ব্যানার্জি, সুপ্রীতি সাহা, গার্গী মুখার্জি, স্বরাজ মুখার্জি, চিত্রা মুখার্জি, সত্যি খুব ভালো লাগছে। মৈত্রী ভট্টাচার্য, পারমিতা বিশ্বাস, তনুশ্রী ঘোষ, কুলু মজুমদার। এইবারে আমরা বর্ষার উপরই একটা কবিতা পাঠ করছি। আমারই রচনা। আমার গত বছরের আগের বছর বইমেলায় একটা বই বেরিয়েছিল, সাথে এই কবিতাটা ছাপা হয়েছিল। এটা বর্ষার উপরই। 12 মাসের মধ্যে 2 আষাঢ় শ্রাবণ, ঋতুচক্রের আবর্তনে হয় বর্ষার আগমন। বর্ষার রূপ দেখা যায় হলে বর্ষণ, চাষি ভাই শুরু করে জমি কর্ষণ। গাছপালা রোপণের এই তো সময়, এই গাছই ফল ফুল দেয়। বর্ষা যখন ভীষণভাবে করে নাচন শুরু, মানুষের মন তখন কাঁপে, ভয়ে কাঁপে দুরু দুরু। হঠাৎ করে কোথা থেকে হাজির হয় নিম্নচাপ, বইবে তখন শীতল হাওয়া, কমায় গ্রীষ্মের তাপ। কালো মেঘে ভরে যাবে সারাটা আকাশ, খানিক বাদেই শুরু হবে প্রচণ্ড বাতাস। দেখা যাবে বিদ্যুতের 7 রঙা ঝলকানি, সঙ্গে নিয়ে বজ্রের চোখ রাঙানি। মাঝে মাঝে হবে শুধু বজ্রাঘাত, ইন্দ্র যেন প্রকৃতির ওপর করছে বেত্রাঘাত। এরপরেই নামবে বৃষ্টি সারা আকাশ জুড়ে, খাল বিল নদী নালা সব যাবে ভরে। মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টির তীব্রতায়, জমা জলে শহরেও থাকা হবে দায়। চারিদিকে দেখায় যেনই শুধুই জলাধার, দিনের বেলায় ঘনিয়ে আসে রাতের অন্ধকার। একইভাবে হয়ে যাবে অবিরাম বৃষ্টি, শেষ করে সব বন্ধ হবে প্রকৃতির অনাসৃষ্টি। বর্ষার এই যে রূপ ছিল ভয়ঙ্কর, ধরিত্রী খুশি হয় দিলে দেখা দিবাকর। মানুষের মন হয় আনন্দেতে ভরা, অনেক বেশি কষ্ট হয় হলে পরে খরা। বর্ষাকে মানুষ বিদায় জানায় এই কামনা নিয়ে, আসছে বছর আবার এসো, দিও ফসল মাঠ ভরিয়ে। নমস্কার। আমার এই কবিতাটা আপনার ভালো লেগেছে, আপনাদের তনুশ্রী ঘোষ, লক্ষ্মীকান্ত ব্যানার্জি, সুবর্ণা, খুব ভালো কবিতাটা ভালো লেগেছে, শুনে খুব ভালো লাগে। এরপরে আমাদের শেষ নিবেদন শ্রুতি নাটক, আর একটা শ্রুতি নাটক, তোহারে দেখেছি দোহে। ও
দোহারে দেখেছি দোহে, এটা আমাদের সংগৃহীত, সেই জন্যে আমরা এর রচয়িতা বা লেখকের নাম আপনাদের কাছে বলতে পারছি না। এ কি, তুমি এখনো শোওনি? না। খেয়ে নিয়েছো তো? না। সে কি, কেন? রাত 12টা বাজে। তুমি জানো রাত 12টা বাজে? মা, জানবো না কেন? আমার হাতেও তো ঘড়ি আছে। আছে বুঝি? আমি মনে করেছিলাম নেই। না না, আছে বই কি, সেই জন্য তুই জিজ্ঞেস করছি। এত রাত্রির হয়ে গেছে, তুমি খাওনি কেন? তুমি বোধহয় ভুলে গেছো, গত 10-12 বছর ধরে রাত্রে আমরা দুজনে একসঙ্গে খাই। তোমার মেজাজ তো একেবারে সপ্তমে। কি হলো কি, কেউ এসেছিল? কথাটা কি হেসে উড়িয়ে দেওয়ার মতো? মানে তোমার কি তাই মনে হচ্ছে? বিকেল 4টের সময় বেরিয়েছো, ফিল্ডে রাত 12টা। এটা ভদ্রলোকের বাড়ি তো নাকি? এ আবার কেমন কথা? রাত 12টা কেন হলো সেটা তো জিজ্ঞেস করলে না। না, সেটা আমার জানার দরকার নেই। নিশ্চয়ই দরকার আছে। কারণটা না জেনে তুমি অকারণে মেজাজ দেখাবে, তা হবে না। এটি ঝগড়া করার সময় নয়, ঘুমোবার সময়। আমার ঘুম পেয়েছে, আমি ঘুমোতে যাচ্ছি। তার মানে তুমি খাবে না? না, আমার খিদে নেই। খিদে নেই না খাবার ইচ্ছে নেই, কোনটা? শুধু শুধু কথা বাড়াচ্ছ কেন বলো তো? বলছি না আমার ঘুম পেয়েছে, আমি শুতে যাচ্ছি। না, দাঁড়াও, শোনো। চন্দননগর থেকে শ্যামবাজার আসতে কতক্ষণ সময় লাগে তুমি জানো? ফাংশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাকে অনেকবার ফোন করেছি, একবারও পাইনি, শুধু এঙ্গেজ আর এঙ্গেজ। হ্যাঁ, তোমার প্রিয় পাঠক পাঠিকাদের ফোনে তোমার কুশল সংবাদ দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। আসার পথে সুনীলদা, নবনীতাদি, অমিতাভদাকে পৌঁছে তারপর তো আমাকে পৌঁছে দিয়েছে। তা রাত হবে না? তা তোমার দাদা দিদিদের নামের লিস্টটা আমাকে না শোনালেও চলবে। এরা তো একসময় তোমারও প্রিয় দাদা দিদি ছিলেন, তাই না? হঠাৎ তারা শুধু আমার দাদা দিদি হয়ে গেলেন কি করে? সেটা আমার জানার আর কোনো দরকার নেই। তুমি জানো অবান্তর কথা বলাটা আমি একেবারেই পছন্দ করি না। আমি শুতে যাচ্ছি। শোনো, তুমি যাবে না, এখানে বসো। আমার কটা কথা তোমায় শুনতেই হবে। না, তোমার কোনো কথা শোনার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। এই যে আজ বিকেল 4টের সময় থেকে রাত 11টা পর্যন্ত তোমার 20টা ফোন এসেছে, নামগুলো লিখে রেখেছি, দেখে নিও। তার রাগটা কিসের জন্য হয়েছে শুনি? রাত করে বাড়ি ফেরার জন্যে, না 20টা টেলিফোন ধরার জন্যে? তোমার তো যথেষ্ট বুদ্ধি আছে, নিজেই বুঝে নাও। এক সময় আমি কিন্তু সারাদিনে তোমার 60-70টা ফোন রিসিভ করেছি। আমার কিন্তু রাগ হয়নি, বরং আমার আনন্দ হয়েছে, গর্ব হয়েছে। কবি হিসেবে আমার স্বামীর যে এতটা নাম, তার জন্য নিজেকে খুব অহংকারী মনে হয়েছে। তোমার স্ত্রী হবার অহংবোধে বিখ্যাত কবি দিবাকর বসে সহধর্মিণী হবার অহংকার। তা এই কথাটা আজকে আবার নতুন করে বলবার কি আছে? আছে, আছে, বলবার আছে। লিখতে আমি কোনোদিনই চাইনি, তুমি আমাকে লিখতে ইনসিস্ট করেছো। আমি ভয় পেয়েছি, তুমি তুমি ভয় ভাঙিয়েছো, সাহস জুগিয়েছো সব সময়। বলেছো যে লেখা তোমার রক্তে, লেখক বাবার মেয়ে লেখিকা হবে, এতে ভয় কি আছে? বলনি, বলনি তুমি যে এটাই ন্যাচারাল। তা সেই ন্যাচারাল হঠাৎ আজ আনন্যাচারাল হয়ে গেল কি করে? কারণ ব্যাপারটা যে আর ন্যাচারাল নেই বলে। তোমার লেখাকে উৎসাহ দিতে গিয়ে আমার কখনো মনে হয়নি যে তুমি লিখতে গিয়ে একবারও আর আমার দিকে তাকাবার সময় পাবে না, সংসার থেকে পুরোপুরি সরে যাবে। মানে এই কথাটা বলতে তোমার সংকোচ বোধ হচ্ছে না? কথাটা তোমার মিথ্যে বলেও মনে হচ্ছে না? না, মিথ্যে নয়। নিজের মনকেই জিজ্ঞেস করে দেখো, কতদিন তুমি রান্নাঘরের দিকে যাওনি, আমার পছন্দ মতো কিছু রান্নাও করনি। কতদিন? তুমিও নিজের মনকে জিজ্ঞেস করে দেখো। একসময় তুমি আমাকে বলেছিলে কি না, একদম রান্নাঘরের দিকে যাবে না, লোক আছে সে রান্না করবে, তুমি শুধুই লিখবে, মন দিয়ে লিখবে। বলনি, বলনি তুমি? তার মানে এই নয় যে কখনোই রান্না করবে না, কখনোই আমার কথা ভাববে না। এ কথাটা তুমি আমায় বলতে পারলে? আমি তোমার কথা ভাবি না বলতে পারলে? 3টে পুজোর সংখ্যার লেখা আমার হাতে, স্বভাবতই
আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, হয়তো সেই জন্যই তোমার দিকে একটু কম নজর দিয়েছি। তাই বলে তুমি একথা বললে যে আমি তোমার কথা ভাবি না। ঠিক আছে, ঠিক আছে, আমি কালই সম্পাদকদের জানিয়ে দেবো আমি পুজো সংখ্যার লেখা দিতে পারবো না, আপনারা অ্যাডভান্সের টাকা ফেরত নিয়ে যান। হ্যাঁ, তা না হলে 16 কলা পূর্ণ হবে কি করে? দিবাকর বোসকে আরো নিচে নামাতে না পারলে চলবে কি করে? তুমি কি বলছো? তুমি বুঝতে পারছো? নেশা যে করনি সেটা তো বুঝতেই পারছি। নেশা না করি ভুল বকছো? ভুল বকছি? তা নয় তো কি। একটা কথার উত্তর দাও তো, তুমি কি চেয়েছিলে? তোমার বউ লিখবে কিন্তু বাইরে বেরোবে না, সে যদি তোমার সঙ্গেই বেরোবে, আর কারোর সঙ্গে নয়, কোনো ফাংশনে নয়, সাহিত্য সভায় নয়, কোথাও নয়, তাতে তোমার সম্মানে লাগে। তাহলে তোমার বউ কি করবে? তার কোনো সঙ্গী নেই, সে একা, একেবারে একা। কতক্ষণে তুমি বাড়ি আসবে? তার জন্য সারাদিন সবরই প্রতীক্ষায় থাকবে। এই তো চেয়েছিলে তুমি। হ্যাঁ, এই চেয়েছিলাম আমি। আমি অম্বা বোসের স্বামী হয়ে বাঁচতে চাইনি, তার সেক্রেটারি হয়েও বাঁচতে চাইনি। আমার নিজস্ব পরিচয় কবি অধ্যাপক দিবাকর বসু হয়ে বাঁচতে চেয়েছি। কেন কেন চেয়েছো? তোমার সাফল্যের আলোয় আমি যদি আলোকিত করতে পারি, তবে আমার যশের কিরণে কেন তুমি উদ্ভাসিত হবে না? কেন? কোথায় লাগছে তোমার? বলো। তুমি তো সেই দিবাকর বসে আছো, আমি তো কোনোদিনই তোমার ধারে কাছে যেতে পারবো না, আমার সে ক্ষমতাই নেই। তাহলে তোমার অসুবিধাটা কোথায়? স্পষ্ট করে বলো না, তুমি কি চাও? তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি তো কোনোদিনই যাইনি, তবে কেন আমায় বাধ্য করছো তোমার মুখের উপর কথা বলতে? কেন কেন? বাধ্য করছি কারণ তোমার গুণগ্রাহীদের প্রশ্ন মানে আমি একবারে জর্জরিত। তুমি কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, আমার সঙ্গে সম্পর্ক কেমন, সন্তান নেই কেন, টিভি সিরিয়ালে লিখছো কিনা, কোনো গল্প নিয়ে সিনেমা হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি অবান্তর প্রশ্ন। এই সমস্ত অবান্তর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি নিজেকে দিবাকর বসু তৈরি করিনি। আমি কিন্তু সবসময় নিজেকে অধ্যাপক দিবাকর বোসের স্ত্রী অম্বা বোস হিসাবেই তৈরি করেছি। আজ আমার নিজের পরিচয়টা আমার কাছে নতুন কিছু মনে হয় না। মানুষের তো 2-3টা নামও থাকে, ওটা আমার একটা নাম, লেখিকা অম্বা বোস। অন্তত আমি তাই মনে করি। তুমি কি মনে করো আর করো না তা জানার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মোট কথা হলো, কাল থেকে আমি তোমার আর কোনো ফোন কল রিসিভ করতে পারবো না। দরকার হলে তুমি একজন সেক্রেটারি রাখতে পারো। তুমি কেমন গো, কেমন করে এমন পাল্টে গেলে? কবে থেকে তুমি একেবারে অন্য মানুষ হয়ে গেলে গো? কবে? আমার দিকে ফিরে তাকাবার সময় পাওনি তো, তাই জানতে পারোনি কবে থেকে আমি পাল্টে গেছি। আমি লক্ষ্য করেছি আমার বাবা ওই পুরস্কার দুটোর দিকে তুমি কখনো ফিরেও তাকাওনি, কোনো দিনও না। কিন্তু তোমার বাবা ওই অফুরন্ত পুরস্কারগুলো আমার প্রাণ, আমার সঙ্গী, আমার জীবন। ওরা আমার সন্তানের মতো। আমি রোজ ওদের পরিষ্কার করি, আদর করি। আর আমার বাবা পুরস্কার দুটোর দিকে তুমি কখনো চেয়েও দেখনি ওর ভেতরে কি লেখা আছে? হ্যাঁ, দেখিনি কারণ ওর ভেতর লেখা বাঁধা গদগুলো আমার জানা, আমার মুখস্থ। ওতে আমার আর কিছু হেলদোল হয় না। কিন্তু আমার তো হয়, আমার তো সময় কাটাবার কেউ নেই। ওই পুরস্কারগুলোই তো আমার সঙ্গী। লেখা তো মোটে 2-3 বছর লিখছি, তার আগে তো ওদের নিয়েই আমার দিন কাটতো। তোমার ইচ্ছেতেই আমার প্রথম লেখা ছাপা হয়েছে, তোমারই উৎসাহে, তোমারই টাকায়। অবশ্য পরেরগুলো প্রকাশকরা তাদের ইচ্ছেতেই ছেপেছে। লেখাগুলো কি দোষ করলো? তুমি তো একটাও পড়ে দেখোনি। আমাকে তোমার হিংসে কিসে? আমি কি কখনো তোমার সমান হতে পারি? তোমার লেখাগুলো কিন্তু আমার সব মুখস্থ, সব সব। সেটা তোমার দয়া। হ্যাঁ, সেটা তোমার দয়া, তোমার করুণা। করুণা, তোমার মহানুভবতা হয়েছে। এবার খুশি তো? তুমি তুমি এভাবে আমাকে বলতে পারলে? আমি তোমাকে করুণা করি, দয়া দেখাই, কথা তুমি বলতে পারলে? কিচ্ছু দরকার নেই, কোনো দরকার নেই আমার লেখার। মরে যাক লেখিকা অম্বা বোস। লেখাকেই যদি তোমার একমাত্র শত্রু বলে মনে হয়, আমি আর লিখবো না, কোনো দিনও না। শুধু মিসেস বোস হয়েই আমি বেঁচে থাকবো, শুধু মিসেস দিবাকর বোস, শুধু শুধু। অম্বা, কি হলো অম্বা? অম্বা,
অম্বা, শুনেছি আশাপূর্ণা দেবী অনেক বেশি বয়সে যখন পুরস্কার পেয়েছিলেন, তার বৃদ্ধ স্বামী বলেছিলেন, আমার খুব ইচ্ছে করছে সারা কলকাতাকে আলো দিয়ে সাজাই, কিন্তু তা তো পারবো না, আমি আমার পাড়াটাকে সাজাবো। তার ভালোবাসার আলোয় আশাপূর্ণা দেবীকে উজ্জ্বল থেকে উজ্জ্বলত করে তুলেছিলেন। কিন্তু আমি তো আর আশাপূর্ণা দেবী নই, আমি তারই পথে পা রাখা অতি ক্ষুদ্র একজন লেখিকা। আমি আলোর রোশনাই চাই না, আমি চাই ভালোবাসার নিয়ন আলোয় তুমি আমাকে সাজিয়ে দাও। আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না। প্লিজ প্লিজ অম্বা, কেঁদো না, প্লিজ কেঁদো না। কি এত রাত্রে ফোন? 3:30 বাজে, কার আবার বিপদ হলো? ধরতে হবে না ফোন। প্লিজ অম্বা, প্লিজ তুমি একটু চুপ করো। এত রাত্রে নিশ্চয়ই কোনো জরুরি খবর। হ্যালো, কে? নীলেশ দা, কি ব্যাপার এত রাত্রে? কি অম্বা অ্যাওয়ার্ড পেয়েছে? অ্যাওয়ার্ড বলছেন কি? সাহিত্য একাডেমি? ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। ডাকবো ওকে, ডাকবো। কি এক্ষুনি খবর পেয়েছেন? আপনি অফিস থেকে ফোন করছেন? ওহো, থ্যাংক ইউ নীলেশ দা। রং নাম্বার, এটা রং নাম্বার। আপনি ভুল জায়গায় ফোন করেছেন। এখানে অম্বা বসু থাকে না, এখানে ওই নামে কোনো লেখিকা থাকেন না। প্লিজ অব্বা, প্লিজ চুপ করো। রাখি নীলেশ দা। হ্যাঁ, সকালে দেখা করব। আচ্ছা, রাখছি। অম্বা একটু শোবে চলো। ওই দেখো চারিদিকে ভোরের ছোঁয়া লেগে গেছে। ঘুমিয়ে নাও, কাল সকাল থেকে তো নতুন লেখাগুলো নিয়ে বসতে হবে না। চলো, কাল থেকে আমি তোমার সঙ্গে সব জায়গায় যাব, আর আমি তোমাকে একা যেতে দেবো না। আমি সর্বক্ষণ তোমার পাশে থাকবো। এবার শো। হ্যাঁ, চোখ বোঝো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই অম্বা, তুমি ঘুমাও। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব। হ্যাঁ, বলো অম্বা। তোমার মনে আছে বিয়ের পর যখন আমরা দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম, পূর্ণিমার রাত্রে কাঞ্চনজঙ্ঘা দেখতে তুমি আমার একটা কবিতা শুনিয়েছিলে। আমার খুব ভালো লেগেছিল। অনেক দিন পর আজকের এই প্রথম সূর্যের আলোয় আবার শোনাবে সেই কবিতাটা? নিশ্চয়ই শোনাবো অম্বা। দুজনার চোখে দুজনে দেখেছি জগৎ, থেকেছি জড়ায় সুখে ও দুঃখে, ভালোবাসি মোরা দুজন, দোহারে দেখেছি দোহে। নমস্কার। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। এটাই আমাদের শেষ নিবেদন ছিল। এর জন্যে সুবর্ণাকে অত্যন্তভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখানে ছিলেন, তপন সেনগুপ্ত, দেবরানী কর, ফুলু মজুমদার, শিপ্রা বোস, পারমিতা বিশ্বাস, স্বরাজ মুখার্জি। যাক, আপনাদের ভালো লেগেছে, আমরা তার জন্যে আপনাদের কাছে ধন্যবাদ। নমস্কার। ফুলু মজুমদার, সবাইকে আমাদের থেকে নমস্কার। তনুশ্রী ঘোষ, শিপ্রা বোস, আবার ডাকলে সুবর্ণা লিখেছে আবার আসার অনুরোধ রইল, ডাকলে আবার আসবো। ভুলে যাবেন না, ডাকলে আবার আসবো। মৈত্রী ভট্টাচার্য, দারুণ হয়েছে। গুড নাইট সুবর্ণা, গুড নাইট। খুব ভালো থেকো, সবাই ভালো থাকুক। আমাদের এই গায়কী পরিবারের সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই নিয়ে আমাদের বক্তব্য শেষ করে আমাদের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। এসে যাচ্ছি।
বেরিয়ে যাই এবার। বেরোলেই বেরিয়ে যাবে।